যেভাবে মুসলিম লীগকে উড়াইছিল, মুসলিম লীগকে নামাইছিল, যুক্তফ্রন্টকে উড়াইছিল, যুক্তফ্রন্টকে নামাইছিল, আওয়ামী লীগ উড়াইছিল, আওয়ামী লীগকে নামাইছিল, এই জাতীয় পার্টি উড়াইছিল, জাতীয় পার্টি নামাইছিল, বিএনপি একবার উড়াইছিল, বিএনপিকে নামাইছিল। এইভাবে আগামীতে যারা সুন্দর কথা বলবে আর চেতনার ব্যাপারীর ভূমিকা পালন করবে, চেতনার ব্যাপারী, ৭১-এর চেতনা ব্যাপারী, ৯০-এর চেতনার কিছু ব্যাপারী, এখন ২৪-এর চেতনার কিছু ব্যাপারী, ৮২টা দল হয়েছে এই ২৪-এর চেতনা দিয়া। নাসিরউদ্দিন পাটোয়ারি সবচেয়ে কুৎসিত সমালোচনা করতে পারে মির্জা আব্বাসের, কিন্তু মির্জা আব্বাসের কোনো রাইট নাই যে সেখানে তাকে বাধা দেয়া কিংবা তাকে আক্রমণ করা। আপনাদের যখন জোটে ছিলেন বা আসন সমঝোতা জোটে ছিলেন আসন, তো সেখানে বারবার একটা দাবি তুলতেন জাতীয় পার্টিকে ইয়ে করতে হবে, কি বলে এটাকে, বাতিল করতে হবে, বা এখনো কি নিষিদ্ধ করার বিষয়ে জাতীয় পার্টি এখনো সে দাবি আছে কিনা আপনাদের? জাতীয় পার্টি আবার যদি জাতীয় পার্টি যদি আপনাদেরকে আবার জোট করতে ডাকে তখন? না, এটা সে ডাকার, আমরা তো আমাদের যে ৫ দফা দাবির মধ্যে কিন্তু এটাও একটা দাবি, এটা এনসিপিরও দাবি। রাজনীতিতে শেষ বলতে তো কিছু নেই। না, রাজনীতি শেষে ইসলামে কিন্তু শেষ আছে। এটা হলো প্রচলিত আইনে যারা রাজনীতি করে, মেকিয়াভেলির আদর্শ যারা রাজনীতি, তাদের রাজনীতি শেষ। তাহলে আমি একটা প্রশ্ন করি, আপনারা যখন এনসিপি কে ডেকেছেন, আপনারা যে কোরআনের আইন, তারাও কি সে কোরআনের আইন চালাতো তাদেরকে যখন যদি জোটে নেওয়া হতো? না, জোটে না হলে তারা তো বলছে এটা সাংঘর্ষিক না, যদিও তারা মধ্যপন্থী, একটা চিন্তা মধ্যপন্থী, কিন্তু চুরি করলে হাত কাটার বিষয়টা তো ওনারা সম্ভবত রাজি হবে না। যখন তারা ব্যর্থ হবে। একটা হলো যে আইনগুলো তো ব্যর্থ হয়েছে, এই ৫৪ বছরের মধ্যে আমার প্রশ্ন তো আইন ব্যর্থ হয়েছে। দুর্নীতি কমাইতে পারে নাই, সন্ত্রাস কমাইতে পারে নাই, চাঁদাবাজি কমাইতে পারে নাই, রাষ্ট্রীয় আপনার এই টাকা চুরি বন্ধ করতে পারে নাই। আপনার পার্লামেন্টকে বানাইছিল একটা দুর্নীতিবাজদের একটা ক্লাব ঘর, ওইখানে দুর্নীতিকে কত বেশি করা যায় ওইখানে সব কিছু করতো। আর ওখানে যে এইসব দুর্নীতিবাজরা ওইখানে যে এই করতো, ওইখানে ক্যান্টিনে চা নাস্তা খাইতো, খাওয়া দাওয়া করতো, আর ওইখানে বসে প্ল্যান পলিসি কী আইন পাস হয়, কোনটা কী কয় এইটা কাজে। এই যে আপনার একটা দুর্নীতিবাজদের ক্লাব ঘর, এইটা তো আমরা এই করতে দেবো না। এইটা যেই হোক, সে মানুক কি না মানুক, আমরা আমাদের কথা চালিয়ে যাব। মানুষের মুক্তি, একটা দুঃশাসন দুর্মুক্ত দেশ, এইটা একমাত্র ইসলামই সম্ভব। আজকে রাজনীতি একটা আবর্জনা স্তূপে পরিণত হয়েছে, রাজনীতি বলতে কিচ্ছু নাই। আজকে দেখেন এখানে এদেশের যত বড় নেতা তত বড় চোর। এর দুঃখ আমাদের। কি বাইরে মিডিয়াগুলো কি করে এই দুর্নীতিবাদদের সাথে। আজকে দেখেন আগে কিছু কিছু মিডিয়া আগে বিএনপির ব্যাপারে কি লেখছে, জনাব তারেক রহমানের মধ্যে কি লেখছে, আর এখন সেই সুরটাই পাল্টে সেই মিডিয়াই সুর পাল্টাই দিচ্ছে, বুঝলেন নাই? এরা ভুয়া জরিপ করিয়া অমুক এত পার্সেন্ট, অমুক এত, এইভাবে বলতেছে তারা। কাজেই আমি মনে করি রাজনীতি যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, আবর্জনায় পরিণত হয়, তার সাথে সাথে আরও কতগুলো উইংস তারাও পচে যায়। যেমন গণমাধ্যম, একটা অনেক গণমাধ্যম, এই যে প্রেস ক্লাবের মধ্যে আওয়ামী লীগ আমলে একটা প্রেস ক্লাব একটা প্রোগ্রাম করতে পারি নাই, ওই যে শ্যামল দত্ত না কি আসলো, তার কারণে প্রোগ্রাম খালি, আমরা যাই দেখছি যে ওটা খালি আছে, আমাদের দেয় নেই। রিপোর্টার সিউনিটিতে বহুত কষ্ট হয়েছে ওই প্রোগ্রাম করতে, ওখানে হয় নাই। কিন্তু এই ধরনের সাংবাদিক, এই ধরনের বুদ্ধিজীবী, সুবিধাবাদী বুদ্ধিজীবী, তারপরে সুবিধাবাদী বিরোধী দল রাজপথে মিটিং করে, তলে তলে দিয়ে আবার ওই সরকারের সাথে যোগাযোগ করে। এরপরে যেটা হলো যে ভারতীয় আধিপত্যবাদের এজেন্ট আছে দেশে, কিছু রাজনীতির মধ্যে আছে, তারপর হলো আপনার সাংবাদিকদের মধ্যে আছে, সুশীল সমাজের মধ্যে আছে। এই যে আধিপত্যবাদের চক্রান্তে এই যে একটা অশুভ শক্তি, তারা রাজনীতি করেন, রাজনীতি করে তারা ক্ষমতায় যায়, আর ক্ষমতায় যাওয়ার পরে আধিপত্যবাদের চাহিদা তারা পূরণ করে। এই দেশটা তো এদেশের নেতারা চালায় না, আগামীতেও দেখবেন এখন যারা ক্ষমতায় যায় সুই সুই করতেছে, এরা কিন্তু রাষ্ট্র চালায় না। জনাব তারেক রহমান সাহেব বলছিলেন, আপনি দেখে যান না কেন, উনি বলছে আমার দেশে যাইতে আমার একার ইচ্ছার উপরে নির্ভর করে না, অনেক কিছু আছে এটার পিছনে, অনেক কারা তারা কারা, এটা হয়তো কথার কথা বলে না, কি কথার, এটা কি একটা কথার কথা হয়? এদিকে একটা কথার কথা হয়? কাজে এই জন্য আমরা বিশ্বাস করি যতদিন পর্যন্ত এদেশের নাগরিকরা আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদ মুক্ত, দুর্নীতি দুঃশাসন মুক্ত এই ধরনের একটা পরিকল্পনা না করবে, এই কথাটা রাজনৈতিক ইশতেহারে তারা না ইনক্লুড করবে, ততদিন পর্যন্ত যে যতই সুন্দর কথা বলুক না কেন, হ্যাঁ, যেই লাউ সেই কদু, যারাই ক্ষমতায় যাবে এখন দেখবেন কোনো পরিবর্তন না করতে পারবে না, প্রচলিত আইন বহাল রেখে কোনো দল, যে দলেই যত ক্ষমতায় যাক না কেন, কিন্তু তারা এই দেশের মানুষের কোনো কল্যাণ, দেশের উন্নয়ন করতে পারবে না। আর আমি এইখানে বলি, যেই দলই ক্ষমতা যাক, সেই দলের মধ্যে নিশ্চয়ই আপনিও আছেন, আপনাদের দলও আছে। না, আমাদের তো, আমরা তো বলছি যে আমরা সরিয়ে আইনে এই দেশের দুর্নীতি, আপনি বলছেন যেই দলই ক্ষমতা যাক, না, ওই তো যে যারা বলছি এখন, যারা আপনি বলেন যে আমরা কোনো ভোট না, বললেন না এই ধরনের, আমি তো বলি নাই। না, মানুষের মানুষে বলবে কেন? কোন মানুষে বলে? এটা কোন মানুষ? তারা জামাতের পক্ষ থেকে বলে, আধিপত্যবাদের এজেন্ট যারা,
সাম্রাজ্যবাদের দালাল যারা, দুর্নীতিতে গলাবদ্ধ আখণ্ড যারা, তাদের এই মিডিয়াগুলি তারাই এই ধরনের মন্তব্য করে। এটা আমরা কেন মানুষ আমাকে ভোট দেবে না বলেন? আমরা কি করেছি? আজকের আমাদের দেখেন ওই জরিপ আছে, তার মধ্যে আমাদের প্রার্থীদের যোগ্যতার একটা দিছে, হইতে পারে লেবাস পোশাক পরা, কিন্তু সেখানে ডক্টর কয়জন, অধ্যক্ষ কয়জন, ডাক্তার কয়জন, এর মধ্যে তালিকা আছে। তো আমাদের মানুষ কেন ভোট দেবে না বলেন? আমরা তো কোনো আধিপত্যবাদের দালালি কখনো করি নাই, আমরা তো ক্ষমতার কোনোদিন নিয়ে ক্ষমতার সুযোগ সুবিধা আমরা গ্রহণ করি নাই। কাজে আমাদের আপনি বললেন কয়টা ভোট পাইবেন, যে কয়টা পাই জাতি যখন সচেতন হবে তখন আমরা পাবো। আর আরেকটা কথা আমি মনে রাখি, এই যে জনগণকে আমি বারবার অনেকবারই আমি বলছি, জনগণকে আমি সেলুট জানাই। জনগণ যখন যারাকে ভালো মনে করছে এই ক্ষমতায় এনেছে, আর যখন খারাপ মনে করছে মাটির 14 হাত মাটির নিচে ডাবাই দিছে। যেভাবে মুসলিম লীগকে উড়াইছিল, মুসলিম লীগকে নামাইছিল, যুক্তফ্রন্টকে উড়াইছিল, যুক্তফ্রন্টকে নামাইছিল, আওয়ামী লীগ উড়াইছিল, আওয়ামী লীগকে নামাইছিল, এই জাতীয় পার্টি উড়াইছিল, জাতীয় পার্টি নামাইছিল, বিএনপি একবার উড়াইছিল, বিএনপিকে নামাইছিল। এইভাবে আগামীতে যারা সুন্দর কথা বলবে আর চেতনার ব্যাপারীর ভূমিকা পালন করে, চেতনার ব্যাপারী, 71-এর চেতনা এর ব্যাপারী, 90-এর চেতনার কিছু ব্যাপারী, এখন 24-এর চেতনার কিছু ব্যাপারী, 82টা দল হয়েছে এই 24-এর চেতনা দিয়া। আপনি মনে করেন এই চেতনাদারীরা, এই ব্যাপারীরা যতদিন এই চেতনা দিয়ে বেশি দিন টেকে না, রাজনীতি করা যায় না। এই জন্য আমি মনে করি একটা মৌলিক পরিবর্তন রাজনীতি অঙ্গনে আনা দরকার। সেটা হলে প্রচলিত আইনের করে বিশ্লেষণ করে এইটাকে পরিবর্তন করে দেয়। এটা তো আমার কথা না, এটা তো এরাও ছিল ওই যে ঐক্যমত্য কমিশনে, সেখানে যে পটভূমিকা লেখছে, একটা কথা লেখছে, 54 বছর 53 বছরের মধ্যে যারা ক্ষমতায় ছিল তারা জনগণের কোনো আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা করতে পারেনি। এইটা আমরা মনে করি এই যে এই ব্যর্থতার গ্লানি একমাত্র মুক্ত একটা দেশ করতে পারে শরিয়া আইন। আর সেই সাথে একটা প্রশ্ন করি যে আপনাদের দলে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক বিশাল লিস্টের কথা আপনি বলেছেন। আমি যদি বলি আপনাদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার যত দক্ষই হোক, কোনোদিন আপনার ইসলামী আন্দোলনের এই বাংলাদেশের আমির হতে পারবেন? হতে পারবে না কেন? আমি তো এটা কোনোই না, আমরা তো এটা কেন্দ্রীয় মজলিস শুরার মাধ্যমে, এটা তো চরমনাই পীরের উত্তরাধিকার যারা, তারাই না, এটা কোনো উত্তরাধিকার কোনোই নাই। এখানে মজলিস শুরা কেন্দ্রীয়ভাবে, কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি এবং কেন্দ্রীয় মজলিস শুরা আছে, তারা নির্ধারণ করে এর মধ্যে যোগ্যকে, তাকে তারা ভোট দেয়, তাকে তারা আমির নির্বাচিত করে। এখানে কোনো ওই যে জন্মসূত্রে কোনো আমির হওয়ার কোনো স্কোপ নাই এখানে। ধন্যবাদ জনাব শান্ত ভাই। আমি একটা প্রশ্ন করি, নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 8 আসনে এখন নির্বাচন করছেন, নির্বাচনী প্রচারণাও চালাচ্ছেন। সেই নির্বাচনী প্রচারণায় আমরা দেখছি বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হচ্ছে। আপনারা কি দেখছেন, আসলে বাধার সম্মুখীন হচ্ছেন নাকি ওনার কথার কারণে কোনো কারণে বাধায় পড়ছেন? না, এই যে আপনি যে প্রশ্নটা করলেন না, এই প্রশ্নটাই রং কেন? আপনি যাই বলেন না কেন সেটা আপনি বলার মধ্যে দিয়ে সলভ করতে হবে। আপনি যদি আমাকে একেবারে ধরে 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 চুলচেরা বিশ্লেষণ করেন, আপনার কথা আমার পছন্দ হবে না, আমি আপনার কথা গ্রহণ করবো না, আমি আপনার কথা রিপ্লাই দেবো যৌক্তিকভাবে, কিন্তু এর মধ্যে দিয়ে বাধা দেওয়ার কোনো অধিকার আমার নাই। নাসিরউদ্দিন পাটোয়ারি সবচেয়ে কুৎসিত সমালোচনা করতে পারে মির্জা আব্বাসের, কিন্তু মির্জা আব্বাসের কোনো রাইট নাই যে সেখানে তাকে বাধা দেয়া কিংবা তাকে আক্রমণ করা কিংবা তার। মির্জা আব্বাস তো বাধা দিচ্ছে না, আমি বলছি যেই করুক, মানে এটা হচ্ছে বিষয়। বা ওই দল, যেমন আমরা এটা কক্সবাজারও দেখেছি, তিনি বলেছেন যে এখন নতুন করে সম্রাট তৈরি হচ্ছে। আপনার ভালো লাগবে না, আপনি বুঝাবেন যে আমি সম্রাট না, আমি জনমানুষের নেতা, কিন্তু আপনি গুন্ডাপান্ডা পাঠাই দেবেন, প্যান্ডেল ভাঙচুর করবেন, এইটা করার সুযোগ নেই। ওইটা করার জন্য আসলে এই 24-এর আমরা আসলে রাস্তায় নামি না এবং সবাই একত্রে হই নাই। তো বিষয়টা হচ্ছে যে এখন তো আরো ন্যারেটিভ আছে যে আমরা এত 100 বছর বা এত বছর আমরা নির্যাতিত ছিলাম। এই কথাটা আগে পরে বলে, আপনি যত 100 বছর নির্যাতিত থাকেন, আপনি যত 100 বছর মজলুম থাকেন, সেটা কোনো ধরনের জাস্টিফিকেশন দেয় না যে আপনি একদিনের জন্য জালিম হয়ে ওঠার। সো আপনি মজলুম ছিলেন, সেটার জন্য আপনি ন্যায় বিচার চাবেন, কিন্তু সেটার জন্য কখনোই জালিম হয়ে ওঠা যাবে না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। তৃতীয় জায়গা সেটা হচ্ছে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার যেই রন্ধ্রে রন্ধ্রে যেই সমস্যাগুলো তৈরি হয়েছে, এই সমস্যাগুলো আমাদের পরিবর্তন করা দরকার। এখন যেই প্রশ্ন বললেন না যে আসলে ইসলামী আইন কিংবা ইসলামিক দলগুলোর সাথে আমাদের বোঝাপড়া, বিষয়টা হচ্ছে কি, ইসলাম আপনি যেমন 2-3বার যখন প্রশ্নটা করছেন যে মানে চুরি করলে হাত কেটে দেবেন, ইসলামকে শুধু চুরি করে হাত কেটে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখলে আসলে এই জিনিসটা ঘুরপাক খাবে। ইসলাম হচ্ছে মানুষকে একটা কমপ্লিট লাইফস্টাইল অফার করে এবং সেখানে একটা এসেন্স থাকে। এসেন্সটা হচ্ছে একটা রাষ্ট্র বিনির্মাণের জন্য, একটা সুন্দর রাষ্ট্র তৈরি করার জন্য রাষ্ট্রের প্রত্যেকটা সিঙ্গেল স্টেক হোল্ডারকে সে তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবে। এটা হচ্ছে ইসলামের মৌলিক এসেন্স। ইসলামকে যদি আপনি শুধুমাত্র একটা পার্টিকুলার এক্সাম্পলের মধ্যে রাখেন, সেই মৌলিক এসেন্স
তাহলে কিন্তু ইসলাম আটকে যাবে যদি একটা পার্টিকুলার। কিন্তু ইসলাম কিন্তু সবসময় আধুনিক। ইসলাম কিন্তু সে কখনোই নিজের একটা সময় একটা আইনের মধ্যে আটকায় রাখতে চায় না। তো সেই জায়গা থেকে আমরা যেটা বিশ্বাস করি সেটা হলো যে বাংলাদেশের 90% প্লাস মানুষের মধ্যে ইসলামের বিশ্বাস আছে। এই 90% মানুষ আবার একই সাথে আবার 10% মানুষ যারা হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বী থাকতে পারে, এই প্রত্যেকে সে যে যার অধিকারটা চায় এবং ইসলাম সেটা প্রতিষ্ঠা করার কথা বলে। এখন সেই জায়গা থেকে আমি মনে করি এই অধিকারের আলাপে যখন আমি আসব, তখন যে ইসলাম বিশ্বাস করে তার সাথে আমার মিলবে, যে ইসলাম বিশ্বাস করে না তার সাথে আমার মিলবে, যে ইসলামের প্রসঙ্গ দিয়ে রাজনীতি করতে চায় না তার সাথে আমার মিলবে। কিন্তু মৌলিক বিষয়টা হচ্ছে অধিকারের প্রশ্ন। সেই জন্য আমরা ইসলামকে একটা এসেন্স হিসেবে দেখি, একটা কমপ্লিট লাইফস্টাইল হিসেবে দেখি, যেই লাইফস্টাইলটা আমাদেরকে তুলনামূলক সৎ হয়ে চলতে, ন্যায়বান হয়ে চলতে শেখায়। এবং একজন শাসক যত বেশি ন্যায়বান হবে সেই তো ভালো শাসক চালাবে, ভালো রাষ্ট্র চালাবে। এই জায়গা থেকে আমাদের ওই সাংঘর্ষিক পজিশনে যাওয়ার কোনো প্রয়োজন সুযোগ নেই।